আমি 25 বার 25 টাইম ন্যাশনাল মেডলিস্ট, কেউ চেনে না। আমি আন্ডার 23 রেকর্ড হোল্ডার, কেউ চেনে না। আমি 645 জাম্পার, এখন আমি ইন্ডিয়ার টপ 3 মধ্যে আছি। 100 হার্ডেলসেও, লং জাম্পেও, হেপ্টাথলনেও। কজন চেনে? চেনে না। মানে ভারতবর্ষের তৃতীয় স্থানে রয়েছে তুমি, এবং বাংলা তোমাকে নিয়ে সেলিব্রেশন করা উচিত, সেটা হয় না। না, হয় না। হ্যাঁ, কখনো কখনো ভাবি সিরিয়াসলি, তুমি তো রিপোর্টার, তুমি এখানে সবাইকে জিজ্ঞেস করো কজন আমাকে জানে। 10-20 জন জানে। তার কারণ হচ্ছে স্টেটে কম্পিটিশান হয় না। আগে যেমন এইখানে ন্যাশনাল হতো, এখন কোনো ন্যাশনালই হয় না। ওই জন্য কেউ জানেও না, কেউ আসেও না। মাঝে মাঝে মনে হয় খেলাধুলা একটু দূর চলে যাচ্ছে, মানে এটা বলা উচিত না। ফাইন্যান্সিয়াল খুবই প্রবলেম। ন্যাশনাল গেমের একটা ইভেন্টে 10 লাখ টাকা, 10 লাখ, 7 লাখ, 5 লাখ। আমার গভর্নমেন্ট থেকে আমি হয়তো 1 লাখ টাকা লাস্ট ইয়ার পেয়েছি, এবছরটা এখনো পেলাম না। প্রত্যেকটা ন্যাশনালে প্রত্যেকটা গভর্নমেন্ট 60,000, 50,000 সব অ্যাথলিটদের দেয়। সেখানে আমি 5,000, 10,000 এরকম পাই, তাও আবার বছরের শেষে, 1 বছরে। আমি প্রত্যেক বছরে 7খানা ন্যাশনালে, মোটামুটি 10খানা তো ন্যাশনাল মেডেল দিই। তো আমি সেইভাবে কোনো সুযোগ পাইনি। সবাই বলে তুই তো জব করিস, তোর কী চাই, কিন্তু তারা জানে না একটা স্পাইকের দাম 25,000 টাকা। আমি করি 7টা ইভেন্ট, আমার লাগবেই অ্যাটলিস্ট আমার 15খানা, এক একটা ইভেন্টের জন্য 2খানা স্পাইক লাগবে আমার। দেখতে পাচ্ছেন কোথায় রয়েছি? যুব ভারতী ক্রীড়াঙ্গন। ফুটবলের মরশুম নেই গোটা যুব ভারতীতে, হঠাৎ কেন? তার কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি বাংলার ট্র্যাকের রানী। দীর্ঘদিন পর আবারও বাংলায় ট্র্যাকের মাধ্যমে পদক এনে দিয়েছেন, ন্যাশনাল গেমস হোক বা স্টেট গেমস। বাড়ি জিরাটে, বলাগড়ে, কিন্তু ঝটিকা সফরে শহরে এসেও বাড়ি যাওয়া হয়নি বাংলার। আবার ওই যে প্রথমে বললাম ট্র্যাকের রানী মৌমিতা মণ্ডল আমার সঙ্গে রয়েছে। মৌমিতা, মাত্র গতকাল এসছো, কবে এসছো? আমি এসেছি 18 তারিখে রাতের বেলা। 18 তারিখে এসছে, এখনো পর্যন্ত বাড়ি যাওয়া হয়নি, জানেন? মুম্বাইয়ে থাকে কিন্তু কলকাতাতে এসেও বাড়ি যাওয়া হয়নি। এটাই বোধহয় ওর মা বাবা খেলা দেখতে এসেছিল, এবং স্টেট গেমস চলছে সাইয়ের মাঠে ও যুব ভারতী ক্রীড়াঙ্গনে, আপনারা জানেন, এবং সেখানেও পদক জিতেছে, রেকর্ড করেছে গতকাল। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমত বলো, কেমন আছো বল? খুবই ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তো একটু জার্নিটা নিয়ে আলোচনা করবো মৌমিতা মণ্ডলের, যে কিভাবে শুরু হলো। প্রথমত বলো, অ্যাথলিটসে আসলে কেন? আমার তো ক্রিকেট খুবই পছন্দ ছিল। সবাই জানে আমি ক্রিকেট খুব পছন্দ করতাম। তারপরে ক্রিকেটে তো প্রচুর ফাইন্যান্সিয়াল প্রবলেম হয় দেখে আমি প্রথমে, মানে আমার মাথায় এটা এসেছিলো কি অ্যাথলেটিক্স এমন একটা জিনিস যারা গরিব মানুষরাও করতে পারবে এবং যারা অলরেডি স্টাবলিশ আছে তারাও করতে পারবে। অ্যাথলেটিক্সে আসার আমার এটাই কারণ হচ্ছে আমি বেয়ার ফুটে দৌড়াতে পারবো, এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমি অ্যাথলেটিক্সে আসি, কি আমি অ্যাটলিস্ট দৌড়াতে পারবো খালি পায়ে। খালি পায়ে দৌড়ানো? হ্যাঁ। আচ্ছা, তুমি তো শুনেছি যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের খুব ভক্ত ছিলে। হ্যাঁ, কারণ আমার বাবাও বড় ফ্যান। বাবা ছোটবেলা থেকেই ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদিতে বাবা খুব পছন্দ করতেন। বাবা সবসময় ক্রিকেট দেখতো। বাবা বলতো দেখ এনার নাম এইটা, ইনি খেলছে, এরকম। তো দেখতে দেখতে আমারও আমার রুচি ক্রিকেটেই ছিল। আচ্ছা। তো হ্যাঁ, অবভিয়াসলি সৌরভ গাঙ্গুলি স্যার আমার প্রিয়। তার কারণ হচ্ছে তিনি আমাদের স্টেট থেকেই উঠে এসেছেন, তাই জন্য উনি একটু বেশি প্রিয়। নীরজ চোপড়ার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, আমার 3-4 বার, অনেকবারই দেখা হয়েছিল, কারণ একটা সময় ভুবনেশ্বরে ট্রেনিং করতে আসতেন তিনি, তো তখন দাদার সাথে দেখা হয়েছিল। কি কথা হয়েছিল? কথা বলতে কি সবসময় কথা হয় কি করে সবসময় নিজেকে মোটিভেট রাখবো, আর সব থেকে বেশি কথা হয় কি তিনি যে 10 বছর ধরে, 15 বছর ধরে এরকম কনসিস্টেন্ট কিভাবে আছে, সেইটা আমরা সবাই ওনাকে জিজ্ঞেস করি। আমরাও এইরকম কনসিস্টেন্ট অ্যাথলিট কিভাবে হতে পারবো, সেটা আমাদের সবারই প্রথম কোয়েশ্চেন থাকে ওনার কাছে। মানে মেন্টাল স্ট্রেংথটা। হ্যাঁ, অবভিয়াসলি সেটা তো প্রথমেই আছে, বাট যেমন ওনার থেকে আমরাও অবশ্যই জানি, বাট
ওনার কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাথেও ম্যাচ খায়, যেমন বলে যে রেস্ট 8 ঘন্টা জরুরি, খাবার, ডায়েট তো সব থেকে মেন, একটা ভালো কোচ, ফেসিলিটি দরকার, ফেসিলিটি থাকলেই বাচ্চারা উঠবে, না হলে ট্যালেন্ট থাকার পরেও উঠতে পারবে না যদি ফেসিলিটি না থাকে, সাপোর্ট সিস্টেম না থাকে। একেবারেই। আচ্ছা মৌমিতা, সারাদিন তো ট্র্যাকে দাঁড়িয়ে অর্ধেক সময় কেটে যায়, মানে পড়াশোনাটা কিভাবে এগিয়ে নিয়ে গেছো এই ট্র্যাকের সঙ্গে? পড়াশোনা তো বলতে গেলে ছোটবেলা থেকে আমি অতটা ভালো ছিলাম না, আমার দিদি পড়াশোনায় খুব ভালো ছিল। আমার টিউশন অত বেশি ছিল না আর্থিক অবস্থার জন্য, তো আমার দিদি আমাকে পড়াতো। তো যা হোক করে আমি ম্যাট্রিক পাস করার পরে নিজে থেকে একটু পড়াশোনায় ধ্যান দেওয়ার পরে আমি হাই সেকেন্ডারিও পাস করি, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ফিনিশ করি। এখন আমি এমএ নিয়ে পড়াশোনা করছি। এখনো পড়ছো? হ্যাঁ, কিট ইউনিভার্সিটি ভুবনেশ্বরে অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে, ফার্স্ট ইয়ার চলছে এটা। আচ্ছা, সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে যদি বলা হয় যে বাংলা অনেক দিন পর একজন গর্ব করার মতন অ্যাথলিট পেল, এটা কেমন লাগে যে পর পর মেডেল পাচ্ছ, এটা কেমন লাগে? খুবই ভালো লাগে। 4-5 বছর আগের কথা, আমি আসতাম এখানে, কখনো ফার্স্টই হতাম স্টেটে সবসময়, কিন্তু কখনো সময় নিজের বেস্ট আমি দিতে পারতাম না, কেননা আমার সাথে আমার নিজের কোচ থাকে না, আমার ফিজিও থাকে না, একটা টিমের দরকার হয় ভালো একটা পারফরমেন্স করতে গেলে। তো পার্সোনাল তোমার কোনো কোচ নেই এখানে? এইখানে আমার পুরনো কোচ আছে, কিন্তু যখন তুমি তোমার টেকনিক, তোমার রানিং সব কিছু চেঞ্জ করে দিচ্ছ, তখন যে তোমায় দেখে সেটাই বেস্ট হয়। তো থাকলে তিনি, আমাদের কমিউনিকেশনটা ভালো হয়, তো ওর জন্য কোনো সময় সেরকমভাবে পাওয়া যায় না, কারণ স্টেট মিটে রিলায়েন্স থেকে আসা যায় না, কারণ স্টেট মিট ওদের কাছে ছোট গেম ধরতে গেলে। তো আমি নিজেই আসি, করে চলে যাই। মেন থিং হচ্ছে আমাদের উইমেন্স গ্রুপে কোনো কম্পিটিটারই নেই। আমার মনে হয় আমি একাই দৌড়াই, আর একা রেসে কোনো মজাই আসে না, কম্পিটিটার চাই, তবে আরো হ্যাঁ, আমার ইভেন্টে কম্পিটিটারই নেই যে আমার সাথে সাথে ফিনিশ করবে, কিংবা একটু পেছনে থাকবে, কিংবা একটু আগে থাকবে, তাহলে আমার রেস আরও ভালো হয়। কালকে আমি 13-4 করেছি, আমি পারলে আমি 13-1-12-9 আমি করতে পারতাম, তাহলে যদি তেমন আমার কম্পিটিটার থাকতো। মানে রেকর্ড করার ক্ষেত্রে বাড়তি মোটিভেশন নেওয়ার ক্ষেত্রে আমার কি বলুন তো, আমার কাছে সব কম্পিটিশনই সেম, চাই ন্যাশনাল গেম খেলি, ইন্টারন্যাশনাল খেলি, স্টেট গেম খেলি, মেন ওই যদি কম্পিটিটার থাকে তাহলে সবাইকে একটু পুশ করে, তো একটু ভালো রেস বেরোয়। তো সেটা হয় না। হ্যাঁ, সেটা হয় না, তার কারণ আমার মনে হয় আমি একাই দৌড়াচ্ছি। আচ্ছা, বলাগড়ের মতন একটা প্রত্যন্ত জায়গা থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আসা, তো ওখানে তো অত ইনফ্রাস্ট্রাকচার ছিল না, সেক্ষেত্রে কিভাবে শুরু করলে বা কোথা থেকে এই জার্নিটা একটু বলো? জার্নি বলতে গেলে আমি তো প্রচুর হার্ডওয়ার্ক করেছি, স্টিল এখনও করছি, স্ট্রাগলও অনেক করেছি। প্রথমে আমার কোচ ছিলেন অর্জুন সরকার, ওনার কাছে আমি প্রথম শুরু করি পাটুলি বিনাপানি স্পোর্টস ক্লাবে। তারপরে ওখানে কবছর ট্রেনিং করার পরে তারপরে আমি শ্রীরামপুরে শুভময় দাসের কাছে জয়েনিং করি। আমার প্রফেশনালি বলতে গেলে শুভময় স্যারের কাছ থেকেই শুরু করা। উনি আমাকে প্রথম হার্ডেলসে নিয়ে এসেছিলেন, সাথে লং জাম্পই উনি করাতেন। তো আমি শ্রীরামপুরে শিখতাম। প্রথমে তো যাতায়াত করতে খুবই অসুবিধা হতো, কারণ 3:30টার সময় উঠে খাবার দাবার নিজে করে 5টার ট্রেন ধরে আস্তে আস্তে, হ্যাঁ, উঠে খাবার করে 5টার ট্রেন ধরে 7:30-8টায় এখানে এসে ট্রেনিং করতে খুব অসুবিধা হতো। যাক, এভাবে আমি 2-3 বছর করার পরে এমনও পরিস্থিতি গেছে যে আমি কারো বাড়িতে থেকেও প্র্যাকটিস করেছি, মানে অনেক লোক আছে আমাকে যারা হেল্প করেছে। হ্যাঁ, তো তাদের জন্যই আজকে এখানে আসা। আর প্রথমত আমার কোচ আমাকে ছেড়েছিলেন রিলায়েন্সে যাওয়ার জন্য, আর অবভিয়াসলি আমার স্টিল এখনের যদি আমার যা পারফরমেন্স আছে, যা সাকসেস আছে, তার পেছনে অবশ্যই আমার প্রথমে আমার বাবা মা তো আছেন, তারপরে আমার রিলায়েন্স ফাউন্ডেশন, তারা না থাকলে তো কিছুই হতো না। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার নীতা ম্যামকে, আর আমার কোচকে স্পেশালি জেমস হিলিয়ার, অনুপ স্যার, অ্যান্ড শেষ হচ্ছে সোমা বিশ্বাস, যিনি আমাকে জবের জন্য রিক্রুট করেছিলেন। জবটা পাওয়াতেই আমি আরও ভালোভাবে পারফরমেন্স করতে পারছি, কারণ ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেম হয়, তো এখন যেহেতু স্যালারি পাচ্ছি, আমি আমার পুরোটা ইনভেস্ট করতে পারছি আমার উপরে। হ্যাঁ, তো এই 3টে কারণের জন্য আমি আমার পারফরমেন্স ধীরে ধীরে মানে আমার ইমপ্রুভ হচ্ছে। বাংলা ছেড়ে বাইরে থাকতে হয়, মন খারাপ করে? হ্যাঁ, অবশ্যই খারাপ হয়। কখনো কখনো খারাপ লাগে যে যদি বেঙ্গলে এত ভালো
স্ট্রাকচার থাকতো, সাপোর্ট সিস্টেম থাকতো বেশি, তাহলে হয়তো আমার বাইরে যেতে হতো না। আমি বাবা মার সামনে থেকেই অ্যাটলিস্ট আমি বাড়ি যেতে পারতাম, আসতে পারতাম। আর আমার সবসময় এটা খারাপ লাগে কি, ঠিক আছে চলো আমি এখন বাইরে আছি করে নিচ্ছি, কিন্তু আমাদের আমাদের বেঙ্গলে অনেক অ্যাথলিট আছে যারা খুব ট্যালেন্টেড, কিন্তু বাইরে যেতে তারা পারে না। তারা এই সুযোগটা পাচ্ছে না। সেটাই হচ্ছে আমার মেন কথা। তারা যদি সুযোগ পায়, ভালো সাপোর্ট পায়, তাহলে তো তারা আরও যাবে। কারণ আমি যতদূর জানি আমাদের স্টেটের যারা অ্যাথলিটরা আছে তারা খুব হার্ডওয়ার্ক, স্ট্রং মাইন্ডসেট, তাদের মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু মানুষে যেতে পারে না। তার কারণ হচ্ছে সব কিছু পায় না, সুযোগ সুবিধা পায় না। বাংলায় সেই এটা নেই। হ্যাঁ মানে নেই বলতে আছে, কিন্তু খুব কম। একেবারে। হ্যাঁ। আচ্ছা, বাবা তো খুব কষ্ট করে সংসার চালিয়েছেন, হ্যাঁ। সেক্ষেত্রে কি এখন মেয়ে এই জায়গায় রয়েছে, পদক পাচ্ছে, এবং একটা চাকরি হয়েছে, এখন কি একটু মানে ভালো আছেন, মানে এখন কি একটু শান্তির ঘুম ঘুমন বলা যেতে? হ্যাঁ, বাবা তো দেখুন, বাবা মা আমার পুরো, বাবা মার থেকেও বেশি হচ্ছে আমার ফ্রেন্ড। আমি আমার বাবা বন্ধুদের সাথে যেমন মজা করি, আড্ডায় আর কি করে, আমি বাবা মার সাথেও তেমন, আমার কোনো ফিল্টার নেই ওরকম। তো বাবা মারা তো এখন খুবই খুশি। আমি যতটুকু পারি করে দিই, ঘর করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। বাবা যখনই বলে আমার খুব গরম লাগে জানিস তো, আমি এসি কিনে দিয়েছি, আমার খুব ঠান্ডা খেতে ইচ্ছা করে, ফ্রিজ কিনেছি, সব কিছু করে দিয়েছি, ওরা খুব খুশি হয় আমি কিছু করে দিই। তো তারা তো এখন খুবই হ্যাপি, খুবই হ্যাপি, কিন্তু চায় আরও ভালো পারফরমেন্স করতে, আর আরও খুশি হব। খুশির তো আর শেষ নেই। হ্যাঁ। জাতীয় গেমসে জোড়া পদক পেয়েছো, এবং তারপরও বাংলায় তোমাকে নিয়ে সেভাবে সেলিব্রেট করা হয় না, আক্ষেপ লাগে? হ্যাঁ, কখনো কখনো ভাবি সিরিয়াসলি, তুমি তো রিপোর্টার, তুমি এখানে সবাইকে জিজ্ঞেস করো কজন আমাকে জানে, 10-20 জন জানে। তার কারণ হচ্ছে স্টেটে কম্পিটিশান হয় না। আগে যেমন এইখানে ন্যাশনাল হতো, এখন কোনো ন্যাশনালই হয় না। ওর জন্য কেউ জানেও না, কেউ আসেও না। মাঝে মাঝে মনে হয় খেলাধুলা একটু দূর চলে যাচ্ছে। মানে আগে যেমন অনেক অলিম্পিয়ান, এখান থেকে 2-3 জন অলিম্পিয়ান উঠেছেন, ন্যাশনাল রেকর্ড হোল্ডার আছেন 2-3 জন। তা মনে হয় কি সব খেলাধুলা আগের মতো আর নেই। তা মনে হয় কখনো কখনো যে ভালো আরও হওয়া উচিত, ভালো করতে পারবে সবাই। পদক আসার পরেও তো কেউ করে না, সেটা খারাপ তো লাগবেই। তার কারণ আমি দেখেছি, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের মুম্বাইতে একটা জুনিয়র অ্যাথলিট আছে, আন্ডার 20 2টো ম্যান আছে, ওদের মহারাষ্ট্রে সবাই চেনে, সবাই চেনে। আমাদের সেই রকমভাবে নেই, কারণ সেখানে অনেক কম্পিটিশান হয়, স্পোর্টস নিয়ে আলোচনা হয়, ওই জন্য সবাই চেনে। আমাদের এখানে তেমন, শুধু আমার বলে না, এখন ওরকম অনেক অ্যাথলিট আছে। লিলি দাস বলে একজন মেয়ে আছে, সে এবার এটিএফে গেছে, কজন চেনে? সোনিয়া দিদি এশিয়ান গেম করেছে, কজন চেনে রিসেন্টের? আমার কথা কেউ জানেই না, কারণ তুলে ধরাই হয় না। মানে যেভাবে আমার মনে হয়, যেভাবে এডুকেশনে যেমন এখন প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে পড়ানো হয়, অবশ্যই খেলাধুলা থাকা উচিত, সেই ব্যাপারে জানা উচিত, কে কীভাবে করছে, কার কী রেকর্ড আছে, অবশ্যই জানা উচিত। সেক্ষেত্রে আমরা দেখি যে যখন ফুটবল হোক বা বিভিন্ন ক্রিকেট হোক বা যে কোনো জায়গায় যখন বাংলা সেরা হয়, এই যে বাংলা ধরো ফুটবলের ক্ষেত্রে সন্তোষ ট্রফি যখন চ্যাম্পিয়ন হলো, সবাই চাকরি পেলেন, সবাই করলেন, কিন্তু তুমি জাতীয় গেমসে সোনা এনে দিচ্ছ, তাও সেরকম কোনো অনুষ্ঠানে ডাক পেয়েছো কখনো? বা এখন অবধি পাইনি, আমি তেমন কিছুই পাইনি, যেটা সত্যি পাইনি। কিন্তু আমি একটা জিনিস দেখি, যেমন ফুটবল ক্রিকেটের এখানে অনেক মাহাত্ম্য আছে। যেমন ছোট্ট খেলাটা ডিস্ট্রিক্ট লেভেলের খেলা হলেও দেখি অনেক লোক আসে, স্টেডিয়াম পুরো ফাঁকা, কত লোক আছে, কেউ আসেই না। যারা কম্পিটিটার তাদের মা বাবারা, তাদের কোচরা খালি আসে। হ্যাঁ, খুবই খাই। হ্যাঁ, এটা একটা স্টেট মিট হচ্ছে। কতজন হবে এখানে? তাও সব মিলিয়ে 100 জন? হ্যাঁ, ওরকমই হবে। এই অবস্থা, আমি আর কি বলবো। অথচ এখানে ফুটবল ম্যাচ হলে গোটা গ্যালারি ভর্তি হয়ে যায়। হ্যাঁ, আমাদের এখানে অফিসিয়ালরা, স্যাররা, ওনারা খুব ইন্টিমেট আমাদেরকে স্পোর্টস নিয়ে, অ্যাথলেটিক্স নিয়ে। কিন্তু আমাদের যদি তেমন সুযোগ সুবিধা না দেয়, তারাই কীভাবে নেবে, আমরাই কীভাবে নেবো? আমি তো বললাম, আমি 25 বার 25 টাইম ন্যাশনাল মেডেলিস্ট, কেউ চেনে না। আমি আন্ডার 23 রেকর্ড হোল্ডার, কেউ চেনে না। আমি 645 জাম্পার, এখন আমি ইন্ডিয়ার টপ 3 মধ্যে আছি, 100 হার্ডেলসেও, লং জাম্পেও, হেপ্টাথলনে। কজন চেনে না? মানে ভারতবর্ষের 3য় স্থানে রয়েছে তুমি, এবং বাংলা তোমাকে নিয়ে সেলিব্রেশন করা উচিত, সেটা হয় না। না, হয় না। মানে তাতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমি চাই যে মানুষ একটা খবর দেখলে
তাদের গার্জেনরা দেখলে বলবে না আমার ছেলে মেয়েটাকে আমি স্পোর্টসে দেবো, এরকমভাবে লোক আরও উঠবে, ভালো ভালো অ্যাথলিট উঠবে। আমি এটাই চাই যে আরও ভালো অ্যাথলিট উঠুক, ধীরে ধীরে স্ট্রাগল করুক, তারাও একদিন অলিম্পিক যেতে পারে ভালো সুযোগ সুবিধা থাকলে, সেটাই। আচ্ছা, এই অ্যাথলিটসের ক্ষেত্রে আমরা শেষ কয়েক বছরে শুনেছি অনেক সমস্যার সম্মুখীন হয় অ্যাথলিটদের। ভিনেশ ফোগাট থেকে শুরু করে আরো বিভিন্ন যারা অ্যাথলিটরা রয়েছেন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাদেরকে। এরকম সমস্যার মধ্যে কখনো পড়েছে বা কঠিন পরিস্থিতির মধ্যে কখনো পড়েছে? না দেখুন, তেমন কিছু এখনো অবধি আমার হয়নি। না, এরকম বড় কিছু তো আমার সাথে হয়নি। বাট আমি বলেছি না, আমার লাইফে আমি সবসময় সবার সাপোর্ট পেয়েছি। কেউ সবাই আইএফআই থেকেও সাপোর্ট করে, আমার রিলায়েন্স থেকেও সাপোর্ট করে, ইভেন আমার স্টেট থেকেও সাপোর্ট করে। যে স্টেট সেক্রেটারি সেও আমার খোঁজ খবর নেয়, মানে এরা করে না তাই না, করে। কিন্তু ওই যদি আমাদের খেল মিনিস্টার যদি কিছু না করতে পারে, তাদের আরও মানে এটা বলা উচিত না, ফাইন্যান্সিয়াল খুবই প্রবলেম। ন্যাশনাল গেমের এক একটা ইভেন্টে 10 লাখ টাকা, 10 লাখ, 7 লাখ, 5 লাখ। আমার গভর্নমেন্ট থেকে আমি হয়তো 1 লাখ টাকা লাস্ট ইয়ার পেয়েছি, এবছরটা এখনও পেলাম না। প্রত্যেকটা ন্যাশনালে প্রত্যেকটা গভর্নমেন্ট 60,000, 50,000 সব অ্যাথলিটদের দেয়, সেখানে আমি 5,000, 10,000 এরকম পাই, তাও আবার বছরের শেষে, এক বছরে। আমি প্রত্যেক বছরে 7খানা ন্যাশনালে, মোটামুটি 10খানা তো ন্যাশনাল মেডেল দিই। আমার লাস্ট 3-4 বছরের পারফরমেন্স খুব ভালো, আমি যবে থেকে রিলায়েন্সে গেছি, কিন্তু আমি সেইভাবে কোনো সুযোগ পাইনি। সবাই বলে তুই তো জব করিস, তোর কী চাই, কিন্তু তারা জানে না একটা স্পাইকের দাম 25,000 টাকা। আমি করি 7টা ইভেন্ট, আমার লাগবেই অ্যাটলিস্ট আমার 15খানা, এক একটা ইভেন্টের জন্য 2খানা স্পাইক লাগবে আমার। তো এইগুলো করতে অনেক অনেক খরচা, অ্যাথলেটিক্সে খরচা নেই তাই না, একটা লেভেলে যাওয়ার পরে প্রচুর খরচা। খাওয়াতেই তো 40-50 হাজার টাকা। আমাদের এক একটা প্লেট, রিলায়েন্সের এক একটা খাবারের প্লেট 2,000 টাকা করে পার ডে, লাইক পার মিলে, লাঞ্চে, ডিনারে, সেরকম মানে প্রচুর খরচা আছে। আচ্ছা, শেষ যেটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে সোমা বিশ্বাস, জ্যোতির্ময় শিকদারদের পর মৌমিতা মণ্ডলকে আমরা যদি ধরে নিই, তারপরে আর নতুন করে বাংলায় অ্যাথলিট উঠে আসছে না, এই সমস্যাটা কোথায় থেকে যাচ্ছে, খামতিটা কোথায় থেকে যাচ্ছে? তুমি তো একদম রয়েছো ফিল্ডে। হ্যাঁ, আমার মনে হয় শুনুন, সব থেকে একটা পরিষ্কার কথা, পড়াশোনায় শুধু এডুকেশন করলে হবে না, তোমার স্পোর্টসেও তোমাকে এডুকেট হতে লাগবে। তুমি একটা ইভেন্ট করছো, তুমি কিসের জন্য করছো, তো কখন তোমার ড্রাইভ নিতে হবে, কখন হিট করতে হবে, কখন স্পিড আপ করতে হবে, এইগুলো যদি শিক্ষাই ধরো না থাকলে, যদি পড়াশোনা না থাকে এইসব নিয়ে, তাহলে প্রথমত করা মুশকিল। তারপরে হচ্ছে অবশ্যই ভালো কোচ, একটা লেভেলের পরে যেমন আমরা ক্লাস 3তে পড়লে একটা টিউশন পড়ি, 10-এ উঠলে একটা অন্য টিউশনে যাই, তো এটা আমাদের স্পোর্টসেও হওয়া উচিত, তবেই আমরা ধীরে ধীরে ইমপ্রুভ করব। আর সবথেকে বড় কথা, আমাদের বাংলায় কি বলুন তো, ট্রেনিংয়ের স্পট এক জায়গায় হলে বাড়ি অনেক দূরে থাকে, সেখান থেকে যাতায়াত করতে গেলে সেখানেই আমাদের বডি শেষ হয়ে গেছে। আর ট্রেনিং করার পরও, ভালো ট্রেনিং করার পরও তারপর আর লাভ হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের স্টেটে যদি একটা ক্যাম্প থাকে সব থেকে ভালো হবে। সাইয়ের ট্রায়ালে যদি ধরুন যে 1st 2nd হয় তাকেই নেব তেমন না, কোচ আসুক, দেখুন, তার মধ্যে যদি পোটেনশিয়াল থাকে, সে যদি লাস্টও হয় তাকেও নেওয়া উচিত। এইভাবে করলে স্টেট মনে হয় আমার আরো ভালো হবে। আচ্ছা, যাই হোক, আমরা অনেক সিরিয়াস কথাবার্তা বললাম, এবার একটু একটা গেম খেলবো, একটা র্যাপিড ফায়ার খেলবো, ঠিক আছে? ডিপ্লোম্যাটিক উত্তর দিলে কিন্তু হবে না। ওকে। গান শোনা না সিনেমা দেখা? বোথ, বাট রেকমেন্ড 90% গান শোনা, মুভি 10%। আচ্ছা, ওয়েব সিরিজ না সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা? ওয়েব সিরিজ বেডরুমে। চা না কফি? কোনোটাই না। কোনোটাই খাও না? কোল্ড ড্রিঙ্কস না ডাবের জল? ডাবের জল। যদি অ্যাথলিট না হতে তাহলে কি হতো? ক্রিকেটার। যদি আমরা নতুন জেনারেশন ধরে নিই, শুভমন গিল না যশস্বী জয়সওয়াল? আই থিঙ্ক নান অফ। হ্যাঁ, আমার অন্যজন পছন্দ। আমার হার্দিক পান্ডিয়াকে খুব ভালো লাগে, উনি পুরনো হলেও আমার খুব ভালো, ওনার মাইন্ডসেট খুব ভালো। বিরিয়ানি নাকি চাইনিজ ডিশ? অলওয়েজ বিরিয়ানি। আচ্ছা, শাহরুখ নাকি সালমান? না, আমার পছন্দ অন্য, দুজনেই না। দুজনেই না। আমার ভিকি কৌশলকে খুব ভালো লাগে। আচ্ছা,
রেস্টুরেন্ট নাকি মায়ের হাতের রান্না? অবভিয়াসলি মায়ের হাতে রান্না। মায়ের হাতে যেটা Anytime. পাওয়া হয় না হ্যাঁ সাধারণত। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকদিন পেলে প্রত্যেকদিনই ভালো। হুম। হ্যাঁ, বোরিং হয় না কোনো সময়ের জন্য। মুম্বাই না বলাগড়? নিজেকে যদি এডুকেট করতে হয়, ভালো জায়গায় নিয়ে যেতে চাই তো মুম্বাই, আর যদি প্রাকৃতিক হাওয়া খেতে হয় তাহলে বলাগড়। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? অফকোর্স ইস্ট বেঙ্গল, কারণ আমি ইস্ট বেঙ্গল হয়েই খেলতাম আগে। আচ্ছা, আরে বাহ। যাই হোক, একটা মৌমিতার সঙ্গে আমরা ছোট্ট ইন্টারভিউ নিলাম, সাক্ষাৎকার নিলাম। সত্যিই তো অনেক কথা তিনি বললেন, এবং আমাদের ভবিষ্যতে যারা এই অ্যাথলিট নিয়ে তারা প্র্যাকটিস করছে, অনুশীলন করছে, তারা হয়তো মৌমিতা তাদের কাছে একদিন আইকন হয়ে উঠবেন। আমাদের সোমা বিশ্বাস, জ্যোতির্ময় সিকদারের পর সেরকমভাবে আর নতুন তারকা অ্যাথলিট বাংলায় তৈরি হলো না। সেই আক্ষেপটা থাকবে, আক্ষেপ থাকবে মৌমিতাদের না চেনারও। আশা করি সেই আক্ষেপ পূরণ হবে এবং আমরা গর্ব করব মৌমিতাদের নিয়ে। ধন্যবাদ, দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।